যে পুলিশকে আইনের রক্ষক বলা হয় সেই পুলিশই যদি ভক্ষক হয়ে যায়, তখন আমার আপনার মতো সাধারণ মানুষ খুব অসহায় হয়ে পড়েন। সেই করোনার প্রাককালে আমরা যে পুলিশকে হাতে লাঠি নিয়ে নিজেদের জীবন বিপন্ন রেখে শাসন করতে দেখেছি, আবার সেই পুলিশকে হাইওয়েতে হাত বাড়িয়ে ঘুষের টাকা নিতেও দেখেছি। সবটাই কি পুলিশের দোষ ছিল, নাকি আগের সরকারের সময় পুরো সিস্টেমটাই করাপ্টেড হয়ে গেছিল? কেউ কি জানতেন এই ঘুষের টাকাটি কোথায় যেত? মনে হয় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু ওটা ধরে ফেলেছেন, তাই তিনি আজকে একটা দারুণ স্টেপ নিয়েছেন পুলিশের বিরুদ্ধে। আমি ভিডিওটা আগে আপনাদের পুরো দেখাচ্ছি, তারপরে বিশ্লেষণ করে দিচ্ছি। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে। আমার মুখ দিয়ে নাম বলা মানে তো আবার তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গিয়েছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করবে। যাদের কাঁধে থাকে কোটি কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব, কিন্তু সেই বাহিনীর ভেতরেই যদি ঢুকে পড়ে রাজনীতির ছায়া। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই প্রশাসনিক সংস্কার, নাকি লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চলচ্চিত্র? প্রশাসনের শীর্ষস্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন নিজেই প্রশ্ন তোলেন পুলিশের চেইন অফ কমান্ড নিয়ে, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কোনো পক্ষ নেব না, আমাদের ইতিহাসের পাতা এবং বর্তমান ফ্যাক্টর ঘেঁটে দেখার চেষ্টা করব ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নতুন মুখ্যমন্ত্রী, এবং এর ফলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে চলেছে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় যে কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সবথেকে বড় শক্তি হলো তার অভ্যন্তরীণ সাম্য এবং শৃঙ্খলা। এই দর্শনের ওপর ভিত্তি করেই জন্ম হয়েছিল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। সাধারণ কনস্টেবল থেকে শুরু করে নন গেজেটেড পুলিশ কর্মচারীদের আইনি অধিকার, তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা আর সুযোগ সুবিধার দাবিগুলো যাতে সসম্মানে প্রশাসনের শীর্ষ মহলে পৌঁছয়, সেটাই ছিল এই বোর্ডের মূল লক্ষ্য। কিন্তু লক্ষ্য আর বাস্তবতার মধ্যে কি একটা আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে গিয়েছিল? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি যে বোর্ড তৈরি হয়েছিল সাধারণ পুলিশ কর্মীদের রক্ষা কবচ হিসেবে, সময়ের বেড়া জালে সেই বোর্ডই নাকি পরিণত হয়েছিল একটি রাজনৈতিক দলের ফ্রন্টাল অর্গানাইজেশন বা অলিখিত শাখা সংগঠনে। কল্যাণের সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে ভেতরে নাকি চলছিল ক্ষমতার এক সমান্তরাল খেলা। প্রশাসনের অভিযোগ, এই বোর্ডের রাশ চলে গিয়েছিল এমন কিছু নির্দিষ্ট ব্যক্তির হাতে, যারা সাধারণ পুলিশ কর্মীদের ভালো মন্দের তোয়াক্কা না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। সরকারি ক্ষমতার অপব্যবহার করে একের পর এক অবৈধ এক্সটেনশন নেওয়া এবং ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায়ের এক নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই বোর্ড। এখানেই উঠছে সবথেকে বড় প্রশ্ন, পুলিশ আর 5টা সাধারণ সরকারি দপ্তরের মতো নয়, এদের হাতে থাকে অস্ত্র, এদের কাঁধে থাকে আইন রক্ষার গুরুভার। সেই পুলিশ বাহিনীতে যখন উগ্র ট্রেড ইউনিয়ন এই মানসিকতার জায়গা নেয়, তখন ঠিক কী ঘটে? মুখ্যমন্ত্রী সরাসরি আঙুল তুলেছেন বাম আমলের সেই চেনা ডক্ট্রিনের দিকে, যেখানে শৃঙ্খলাবদ্ধ খাকি উর্দির ভেতরে ঢুকে পড়েছিল রাজনীতির লাল ঝান্ডা। একটা ডিসিপ্লিনড অর্গানাইজেশনে বসে জুনিয়ররা সিনিয়র অফিসারদের ঘেরাও করছে,
হেনস্থা করছে, অর্ডারের তোয়াক্কা না করে পেন ডাউন বা সিজার করে কাজ স্তব্ধ করে দিচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এর থেকে বড় প্রশাসনিক বিপর্যয় আর কি হতে পারে? একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, যে পুলিশকে সাধারণ মানুষেরা নিরাপত্তা নিশ্চিত করতে 24 ঘন্টা অ্যালার্ট করতে থাকতে হয়, সেই পুলিশই যদি রাজনৈতিক স্বার্থে ধর্মঘট করা শুরু করে, তবে সাধারণ নাগরিকরা কোথায় যাবে? খাকি উর্দির ওপর কি রাজনীতির এই রং কোনোভাবেই সমর্থনযোগ্য? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইটস আ ডিসিপ্লিনড অর্গানাইজেশন, এখানে কোনো সমান্তরাল দাদাগিরি চলবে না। আর ঠিক এই কারণেই কোনো রকম রাগঢাক না রেখে সোমবার একটি সরকারি অর্ডারের মাধ্যমে এই বহু বছরের পুরনো পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে ডিসলভড বা অবলুপ্ত ঘোষণা করা হলো। কিন্তু গল্প কি এখানেই শেষ, নাকি বোর্ড ভেঙে দেওয়ার পেছনে লুকিয়ে আছে পুলিশের ভেতরের পুরনো চেইন অফ কমান্ডকে পুনরুজ্জীবিত করার এক বিশাল মাস্টার প্ল্যান? সেটা জানতে আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অংশ হলো পুলিশের অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড ভেঙে পড়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী একটি মারাত্মক প্রশাসনিক ত্রুটির কথা উল্লেখ করেছেন। বিগত বছরগুলোতে নাকি এরকম অনেক ব্যবস্থা তৈরি হয়েছিল যেখানে একজন সংসদের ব্যক্তিগত সহকারী বা পিএর নির্দেশে থানার ওসি বা আইসি কাজ করতেন। ভাবা যায়, জেলার সর্বোচ্চ পুলিশ অফিসার অর্থাৎ এসপি জানতেও পারতেন না যে তার এলাকায় কাকে গ্রেপ্তার করা হচ্ছে বা কি অ্যাকশন নেওয়া হচ্ছে। এসপি জানতে পারতেন ঘটনার একদিন পরে। প্রশাসনের এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা সমান্তরাল প্রশাসন চালানো একটি রাজ্যের আইন শৃঙ্খলার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা প্রশাসনিক বিশেষজ্ঞ এক বাক্যে স্বীকার করবেন। কোনো সিস্টেম বা হায়ারার্কি না থাকলে পুলিশের ভেতরে যে ভয়ের পরিবেশ তৈরি হয় তা বাহিনীর মনোবল ভেঙে দেয়। এখানে একটি ব্যালেন্সড ভিউ রাখা প্রয়োজন। সমালোচকদের মতে যে কোনো নতুন সরকার এসে পূর্বতন সরকারের আমলকে কাঠগড়ায় দাঁড় করায়, কিন্তু যখন সুনির্দিষ্টভাবে বলা হয় যে পেশাদার আইপিএস অফিসারদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সঠিকভাবে ব্যবহার না করে ভয় ও রাজনীতির চাদরে ঢেকে রাখা হয়েছিল, তখন সেই অভিযোগের গভীরতা উড়িয়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী কেবল বোর্ড ভেঙেই ক্ষান্ত হননি, তিনি মাঠ পর্যায়ের অপরাধ দমনেও একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছেন। উদাহরণ হিসেবে তিনি আসানসোলের সাম্প্রতিক একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন, যেখানে ইতিমধ্যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানে আসল টুইস্ট বা ড্রামাটিক টার্নটি কোথায় জানেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে শুধু জেলই হবে তা নয়, বরং যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপরাধীদের নিজস্ব পকেট থেকে উসুল করা হবে। কোনো সরকারি সম্পত্তিতে হাত দেওয়া যাবে না এবং অন ডিউটি কোনো পুলিশকর্মী আক্রান্ত হলে প্রশাসন রেয়াত করবে না। এই বার্তাটি একাধারে যেমন অপরাধীদের জন্য কড়া হুঁশিয়ারি, তেমনি পুলিশের মনোবল বাড়াতেও একটি বড় পদক্ষেপ। এর পাশাপাশি গত এক সপ্তাহে বেশ কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে নির্দেশিকা পাঠানো হয়েছে বা বদলানো হয়েছে। যেমন হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বেআইনি বালি এবং কয়লা খনি বন্ধ করা, বেআইনি টোল প্লাজা উচ্ছেদ। তবে এখানে একটি বাস্তবসম্মত এবং ম্যাচিওর্ড অ্যাপ্রোচ দেখা গেছে। মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করতে বারণ করেছেন। তিনি পুলিশকে 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস সময় নিয়ে সবাইকে বুঝিয়ে নিয়মের মধ্যে এনে কাজ করবার নির্দেশ দিয়েছেন। এমনকি সাধারণ মানুষ যাতে আইনগুলো সহজে বুঝতে পারে সেজন্যে নির্দেশিকাগুলো বাংলা, নেপালি কিংবা হিন্দিতে অনুবাদ করে প্রচার করবার কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান পুলিশ বাহিনীতে এই মুহূর্তে ম্যান পাওয়ার বা জনবলের অভাব একটি বড় সমস্যা। আর ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রী সিএস অর্থাৎ চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকে অনুরোধ করেছেন যাতে রাজ্যে আরও অন্তত 2 মাসের কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফ রাখা হয়। একই সাথে তিনি আমলাতন্ত্র এবং রাজনীতির মধ্যেকার লক্ষণ রেখাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। অতীতে সরকারি অফিসারদের সামনে বসিয়ে পলিটিক্যাল স্পিচ দেওয়া বা অফিসারদের নাম ধরে ডাকার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা বন্ধ করবার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে আইএএস বা আইপিএস অফিসাররা হায়দ্রাবাদ, মুসৌরি এবং দেরাদুন থেকে অত্যন্ত কঠোর ট্রেনিং নিয়ে আসেন। তাদের নিজস্ব প্রোটোকল ও ডিসিপ্লিন আছে। তাদেরকে রাজনৈতিক টুলে পরিণত না করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। আপনার কি মনে হয়, কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফকে আরও 2 মাস রেখে দেওয়া এই কি রাজ্যের আইন শৃঙ্খলা স্থিতিশীল করতে সাহায্য করবে, নাকি রাজ্য পুলিশের ওপরই সম্পূর্ণ ভরসা রাখা উচিত? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া এবং আগামী 90 দিনের মধ্যে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটি নতুন কমিটি গঠন করে ক্যাবিনেটের মাধ্যমে নতুন কোনো ব্যবস্থা আনা, এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি আসলে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার একটি নতুন যুগের ইঙ্গিত। ভয়মুক্ত পরিবেশ তৈরি করে পেশাদার পুলিশ অফিসারদের দিয়ে আইন প্রয়োগ করানো এবং সমান্তরাল রাজনৈতিক দাদাগিরি বন্ধ করাই এখন নতুন সরকারের কাছে মূল চ্যালেঞ্জ।
শুভেন্দু অধিকারীর এই অপারেশন ক্লিন আপ কি সত্যিই পশ্চিমবঙ্গে একটি নিরপেক্ষ এবং মেরুদণ্ড সোজা রাখা পুলিশ প্রশাসন উপহার দিতে পারবে, নাকি সময়ের সাথে সাথে এখানেও তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? উত্তরটা ভবিষ্যৎ দেবে। তবে আপাতত আইনকে আইনের পথে চলতে দেওয়ার যে বার্তা রাজ্য প্রশাসনকে দেওয়া হয়েছে, তা যদি গ্রাউন্ড লেভেলে সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে তা সাধারণ মানুষের জন্য ভীষণভাবে লাভজনক। পশ্চিমবঙ্গের এই বড় প্রশাসনিক রদবদল নিয়ে আপনাদের সামগ্রিক বিশ্লেষণ কি? আমাদের স্ক্রিপ্টটি কেমন লাগলো এবং এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানতে বা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণধর্মী ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।